দামি পোশাকে এসেছিল এক কোটিপতি মেয়ে, আর সামনে দাঁড়িয়েছিল এক সাধারণ জুতো পালিশওয়ালা। ভিড়ের মাঝে মেয়েটি তাকে এমনভাবে অপমানিত করল যে সবাই হেসে উঠল। কিন্তু কেউ জানত না যে এই জুতো পালিশওয়ালা আসলে কে ছিল। পরের মুহূর্তেই যখন সত্য সামনে এলো, তখন সেই মেয়েটি আর সেই ভিড়ের সবারই হুঁশ উড়ে গেল। কাহিনী শুরু হয়েছিল এক অপমান থেকে, আর শেষ হয়েছিল এমন এক সত্যের মাধ্যমে যা চিন্তা বদলে দেয়। শহরের সবচেয়ে বড় মল ছিল। কাচের দেওয়াল, ঝলমলে আলো, দামি সুগন্ধি আর ব্র্যান্ডের পোশাকে মানুষ এমনভাবে ঘুরে বেড়াচ্ছিল যেন সবার খুব তাড়া ছিল যে কে কতটা ধনী দেখাবে। সেই মলের বাইরে এক কোণে মাটিতে বসেছিল এক লোক, বয়স বছর ৩০-এর কাছাকাছি। সাধারণ একটা জামা, সামান্য ছেঁড়া প্যান্ট আর সামনে জুতোর পুরনো বাক্স। সেই লোকটাই জুতো পালিশ করত। মানুষ আসত, পা বাড়িয়ে দিত, না তাকিয়েই টাকা ছুঁড়ে দিত আর চলে যেত। কারো নজর তার মুখের ওপর যেত না। তার নাম ছিল অমন। অমন চুপচাপ নিজের কাজ করত। চোখে না ছিল অহংকার, না ছিল কোনো অভিযোগ। শুধু এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে সবকিছু দেখছে, বুঝছে, কিন্তু কিছু বলছে না। তখনই মলের ভেতর থেকে জোরে হাসির আওয়াজ এলো। সবার নজর সেদিকে চলে গেল। একটা দামি গাড়ি এসে থামল। ড্রাইভার সাথে সাথে দরজা খুলে দিল। গাড়ি থেকে নামল এক মেয়ে, লম্বা গড়ন, ব্র্যান্ডের ড্রেস, দামি সানগ্লাস, হাতে লেটেস্ট ফোন, আর চোখে মুখে এমন এক আত্মবিশ্বাস যেন পুরো পৃথিবীটা তার পকেটে আছে। মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, আরে এটাই না সেই কোটিপতি বিজনেসওম্যান? হ্যাঁ হ্যাঁ, বাবার বিশাল ব্যবসা সামলায়, এত কম বয়সে কোটি কোটি টাকার মালকিন। সেই মেয়েটির নাম ছিল ঋদ্ধিমা। ঋদ্ধিমা হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল। তার হিল মাটিতে আটকে গিয়েছিল। সে নিচের দিকে তাকালো আর নাক সিটকাল। জুতোর উপর সামান্য ধুলোর দাগ লেগেছিল। সে এদিক ওদিক তাকালো আর তার নজর সোজা অমনের ওপর পড়ল। অমন মাটিতে বসেছিল, মাথা নিচু করে জুতো পালিশ করছিল। ঋদ্ধিমা চড়া গলায় বলল, এই ওরে জুতো পালিশওয়ালা। অমন মাথা তুলল। এই প্রথম তার চোখ কারো সাথে মিলল। সে শান্ত গলায় বলল, জি ম্যাডাম। ঋদ্ধিমা জুতোটা বাড়িয়ে দিয়ে বলল, এটা সাফ কর, আর খেয়াল রাখবি দাগ যেন না থাকে। অমন জুতোর দিকে তাকালো, তারপর ঋদ্ধিমার চোখের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম এখানে বসে করতে হবে। ঋদ্ধিমার মুখ বিগড়ে গেল। কি, এখানে বসব? তুমি জানো আমি কে? পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো থেমে গেল। কেউ কেউ মোবাইল বের করতে লাগল। অমন ধীরে ধীরে বলল, ম্যাডাম জুতো এভাবেই পরিষ্কার হয়। ঋদ্ধিমা হেসে উঠল। সেই হাসিটা সাধারণ ছিল না, তাচ্ছিল্য মেশানো ছিল। সে বলল, দেখো তো একে, মনে হচ্ছে আজকাল জুতো পালিশওয়ালানাও মুখে মুখে কথা বলতে শুরু করেছে। ভিড়ের মধ্যে কেউ কেউ হেসে ফেলল। কেউ বলল, ম্যাডাম ঠিকই বলছেন। ঋদ্ধিমা এগিয়ে গিয়ে অমনের বাক্সটাকে পা দিয়ে হালকা ধাক্কা দিল। তোর যোগ্যতা কি জানিস? জুতো সাফ করা, সেটাই কর। অমনের আঙুল বুড়ো থেমে গেল, কিন্তু তার মুখ তবুও শান্ত ছিল। সে ধীরে ধীরে বলল, সম্মান সবারই থাকে ম্যাডাম। এটুকু শুনতেই ঋদ্ধিমার রাগ ফেটে পড়ল। সম্মান? তোদের মতো লোকেদের সম্মানের কথা বলা মানায় না। এখন পুরো ভিড় জমে গিয়েছিল। কেউ মজা নিচ্ছিল, কেউ ভিডিও বানাচ্ছিল। ঋদ্ধিমা পার্স থেকে নোট বের করে মাটিতে ছুঁড়ে মারল। নে, আজকের কামাই, এবার জলদি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। নোটগুলো অমনের সামনে পড়ল। অমন নোটগুলোর দিকে তাকালো, তারপর ওপরের দিকে তাকালো। তার চোখে প্রথমবার কিছু একটা পরিবর্তন হয়েছিল। শান্তির পাশাপাশি সেখানে এখন যন্ত্রণাও ছিল, এবং এমন কিছু যা আগে কেউ দেখেনি। সে দাঁড়িয়ে পড়ল। ভিড়ের মনে হলো হয়তো সে রেগে গিয়ে কিছু করবে, কিন্তু সে নোটগুলো তুলল না। শুধু এটুকু বলল, ম্যাডাম আজ আমি আপনার জুতো পালিশ করব না। ভিড়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। ঋদ্ধিমা বিশ্বাস করতে পারল না। কি বললি? অমন আবার বলল, আমি আপনার জুতো পালিশ করব না। তারপর সে নিজের বাক্স গুছিয়ে নিতে লাগল। মানুষ অবাক হয়ে গিয়েছিল। ঋদ্ধিমা জোরে বলল, আরে শোন, তুই জানিস একদিনে তুই যা রোজগার করিস আমি এক কাপ কফিতে তা উড়িয়ে দিই। অমন থামল, ধীরে ধীরে ফিরল। সে বলল, হতেই পারে, কিন্তু আজ আপনি যা করলেন তা যে কোনো দামের চেয়েও অনেক বেশি সস্তা ছিল। এটুকু বলে সে হাঁটতে শুরু করল। ভিড়ের কিছু মানুষ চুপ হয়ে গেল। কেউ কেউ তখনও হাসছিল। ঋদ্ধিমার আগে কাঁপছিল। তার মনে হয়েছিল এটা একটা সামান্য জুতো পালিশওয়ালা যাকে সে যখন খুশি পিষে ফেলতে পারবে। কিন্তু সে জানত না যে এই কাহিনী এখানেই শেষ হতে যাচ্ছে না, কারণ আগামী কয়েকদিনের মধ্যেই সেই অমনের নাম শহরের এমন এক জায়গায় প্রতিধ্বনিত হতে যাচ্ছিল যা ঋদ্ধিমা কখনো স্বপ্নেও ভাবেনি।
অমন মল থেকে বাইরে বেরিয়ে এসেছিল। পেছন থেকে এখনও লোকেদের কথা শোনা যাচ্ছিল। কেউ হাসছিল, কেউ বলছিল যে আজকাল গরিবদেরও তেজ বেড়ে গিয়েছে, তো কেউ ভিডিওতে মজার ক্যাপশন ভাবছিল। অমন একবারও পেছনে ফিরে তাকালো না। তার মুখে কোনো রাগ ছিল না, শুধু ক্লান্তি ছিল আর একটা পুরনো স্মৃতি যা ধীরে ধীরে মনে আসছিল। সে সোজা বাসস্টপের দিকে এগিয়ে গেল। সেখানে একটা পুরনো বাস দাঁড়িয়েছিল, মানুষ উঠছিল, নামছিল। অমন এক কোণে গিয়ে বসল। বাস চলতে শুরু করল। জানলা দিয়ে শহরের ঝকঝকে আলো দেখা যাচ্ছিল, সেই শহর যেখানে টাকা দিয়ে সম্মান কেনা হয় আর মানুষকে তার সামর্থ্য দিয়ে মাপা হয়। অমনের চোখের সামনে হঠাৎ সেই দৃশ্যটা ভেসে উঠল। ঋদ্ধিমার মুখ, তার হাসি, মাটিতে ফেলে দেওয়া নোটগুলো। সে দীর্ঘশ্বাস নিল। কিছু মানুষ কখনো বদলায় না, সে মনে মনে বলল। বাস একটা পুরনো এলাকায় থামল। অমন নেমে পড়ল। এই এলাকাটা শহরের সেই অংশে ছিল যেখানে বড় বড় হোর্ডিং ছিল না, রাস্তার মাঝে গর্ত ছিল আর ঘরগুলো ছোট ছোট ছিল, কিন্তু মানুষের মুখগুলো আসল ছিল। অমন একটা সাধারণ বাড়ির সামনে থামল, দরজা খুলল আর ভেতরে চলে গেল। ভেতরে এক বৃদ্ধ লোক বসেছিলেন, সাদা চুল, দুর্বল শরীর, কিন্তু চোখে একটা তেজ ছিল। এসেছিস বাবা? গলার স্বরে আপনত্ব ছিল। হ্যাঁ বাবুজি, অমন বলল। সেই লোকটি ছিল অমনের রামদাস চাচা। আসলে সম্পর্কে দূর সম্পর্কের হলেও অমনের কাছে সেই সব কিছু ছিল। রামদাস অমনের মুখের দিকে মন দিয়ে তাকাল। কিছু হয়েছে? অমন জুতো খুলল আর একদিকে সরিয়ে রাখল। না, রোজকার মতোই। রামদাস বুঝতে পারল অমন মিথ্যে বলছে, কিন্তু সে বেশি কিছু বলল না। কিছুক্ষণ পর অমন নিজেই সব বলে দিল। মলের সেই ঘটনা, মেয়েটির অভদ্রতা, ভিড়ের সেই হাসি। রামদাস চুপচাপ শুনে বলল, তুই ঠিকই করেছিস। অমন অবাক হয়ে তাকাল। আপনার খারাপ লাগলো না? রামদাস হালকা হাসি দিয়ে বলল, খারাপ তো তখন লাগতো যদি তুই নত হয়ে যেতিস। অমনের চোখ ভিজে এলো। রামদাস বলল, বাবা, দুনিয়ায় এখনও তোর আসল পরিচয় জানে না, আর জরুরিও নয় যে সবাই জানুক। অমন কিছু বলল না, শুধু মাথা নিচু করে থাকল। রাত হয়ে গিয়েছিল। অমন নিজের ছোট ঘরে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। তার মাথায় বারবার একই প্রশ্ন ঘুরছিল। আসলেই কি মানুষের দাম তার পোশাক দিয়ে ঠিক করা হয়? ওদিকে শহরের অন্য কোণে ঋদ্ধিমা একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে প্রবেশ করল। কাঁচের দেয়াল, দামি সোফা, সবকিছুতেই টাকা উপচে পড়ছিল। সে ব্যাগটা ছুঁড়ে ফেলে সোফায় বসে পড়ল, ফোন হাতে নিল, ইনস্টাগ্রাম খুলল। সেই মলের ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল। কমেন্টের বন্যা বয়ে যাচ্ছিল। ম্যাডাম একদম ঠিক করেছেন, জুতোপালিশওয়ালা নিজের দৌড় ভুলে গিয়েছিল। আজকাল গরিবদের ভেতর বেশি তেজ দেখা যায়। তবে কিছু কমেন্ট এমনও ছিল, এটা ভুল ছিল, সম্মান সবারই থাকে, টাকা সব কিছু নয়। ঋদ্ধিমা ফোনটা একদিকে ছুঁড়ে দিল। বাজে কথা। কিন্তু কোথাও না কোথাও অমনের সেই শেষ কথাটা তার মাথায় আটকে গিয়েছিল। আজ আপনি যা করলেন তা যে কোনো দামের চেয়েও সস্তা ছিল। সে মাথা ঝাড়া দিয়ে ভাবল, আমি কেন ওর কথা ভাবছি? পরদিন শহরের এক বড় কনফারেন্স হলে খুব উত্তেজনা ছিল। আজ একটা বিশাল চুক্তি হওয়ার কথা ছিল। ঋদ্ধিমার বাবার কোম্পানি আর এক নতুন ইনভেস্টমেন্ট ফার্মের মধ্যে মিটিং ছিল। এই চুক্তিটা হয়ে গেলে কোম্পানি এক নতুন উচ্চতায় পৌঁছে যেত। ঋদ্ধিমা পুরো প্রস্তুতি নিয়ে পৌঁছল। আত্মবিশ্বাসে কোনো কমতি ছিল না। মিটিং শুরু হলো। সামনের দিক থেকে কিছু মানুষ এলো। সবাই শুটবুট পড়েছিল। হঠাৎ দরজা খুলল। এক লোক ভেতরে এলো। পুরো হল একদম নিস্তব্ধ হয়ে গেল। ঋদ্ধিমা মাথা তুলল, আর এক মুহূর্তের জন্য তার হৃৎস্পন্দন থেমে গেল। সেই একই মুখ, সেই একই চোখ, কিন্তু এখন সাধারণ পোশাকের জায়গায় দামি স্যুট ছিল। জুতোপালিশের বাক্সের জায়গায় ছিল দামি ফাইল। সেই লোকটি আর কেউ নয়, অমন। ঋদ্ধিমার মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। অমন সবার দিকে তাকালো শান্ত হাসি নিয়ে। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। কেউ একজন বলল, কোনো সমস্যা নেই মিস্টার অমন, প্লিজ বসুন। মিস্টার অমন? ঋদ্ধিমার চোখ কপালে উঠল। তার মাথা শূন্য হয়ে গিয়েছিল। মিটিং শুরু হলো। অমন বলতে শুরু করল। তার গলায় সেই একই শান্তি ছিল, কিন্তু এখন তাতে কর্তৃত্বও ছিল। সে পরিসংখ্যানের কথা বলছিল, ভবিষ্যতের পরিকল্পনা, ইনভেস্টমেন্ট। সবাই মন দিয়ে শুনছিল। ঋদ্ধিমার হাত কাঁপছিল। সে জলের গ্লাস হাতে নিল, কিন্তু খেতে পারল না। তার মনে পড়ল সেই কথাগুলো। জুতো পালিশওয়ালা, তোর যোগ্যতা কি? মিটিং শেষ হলো। সবাই দাঁড়িয়ে পড়ল।
ঋদ্ধিমার বাবা এগিয়ে এলেন। মিস্টার অমন, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। অমন হাত মেলালো। আমারও। ঋদ্ধিমা সেখানেই দাঁড়িয়েছিল, যেন তার পা মাটিতে গেঁথে গিয়েছে। অমন তার দিকে তাকালো এক মুহূর্তের জন্য। কোনো তাচ্ছিল্য নেই, কোনো অহংকার নেই, শুধু এক শান্ত চাহনি। মিটিংয়ের পর ঋদ্ধিমা সাহস সঞ্চয় করে বাইরে এলো। শুনুন। অমন থামল, পেছনে ফিরল। আপনি আপনি সেই লোকটাই না? ঋদ্ধিমা বলল। অমন হালকা হেসে বলল, হ্যাঁ, সেই। ঋদ্ধিমার গলা শুকিয়ে এলো। আপনি কেন জানাননি? অমন বলল, কারণ সেই সময় আপনি জানতে চাননি। এই শব্দগুলো ঋদ্ধিমার বুকে বিঁধল। অমন এগিয়ে গেল। ঋদ্ধিমা সেখানেই দাঁড়িয়ে থাকল। সে প্রথমবারের মতো বুঝতে পারল যে সে আসলে কোনো মানুষকে নয়, বরং নিজের অহংকারকেই নগ্ন করে ছেড়েছিল। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি, কারণ সামনে যা হতে যাচ্ছিল তা শুধু ঋদ্ধিমার নয়, পুরো শহরের চিন্তাভাবনা নাড়িয়ে দেওয়ার মতো ছিল। ঋদ্ধিমা সেদিন রাতে ঘুমোতে পারল না। ঘরে এসি চলছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত দম বন্ধ করা ভাব হচ্ছিল। চোখ বন্ধ করলেই সেই মুখটা ভেসে আসছিল। মলের বাইরে মাটিতে বসে জুতো পালিশ করা অমন, আর সেই মিটিং হলে স্যুট পরা সবার দৃষ্টি আকর্ষণ করা অমন। তার নিজের উপর রাগ হচ্ছিল। প্রথমবারের মতো টাকা আর প্রতিপত্তি সবকিছু অর্থহীন লাগছিল। সকাল হতেই সে অফিসে পৌঁছে গেল। আজ আরও একটা মিটিং ছিল, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলল, আমার মিস্টার রমনের পুরো প্রোফাইল চাই। অ্যাসিস্ট্যান্ট একটু অবাক হয়ে বলল, ম্যাম, উনি তো সেই ইনভেস্টমেন্ট ফার্মের কো-ফাউন্ডার, খুব প্রাইভেট থাকতে পছন্দ করেন। ঋদ্ধিমা কড়া গড়ায় বলল, যতটুকু পাওয়া যায় সব বের করো। দুপুর নাগাদ ফাইলটা তার টেবিলে এলো। ঋদ্ধিমা পড়তে পড়তে তার কপাল কুঁচকে গেল। অমন আইআইটি থেকে পড়াশোনা করেছে, তারপর বিদেশে চাকরি, এরপর হঠাৎ সব ছেড়ে ভারতে ফেরা। কিছু বছর নিখোঁজ, আর তারপর হঠাৎ এই ইনভেস্টমেন্ট ফার্ম, যা নিঃশব্দে বড় হতে শুরু করেছিল। জুতো পালিশ? ঋদ্ধিমা বিড়বিড় করে বলল। তার মাথায় কাজ করছিল যে এত বড় একজন মানুষ মলের বাইরে বসে জুতো পালিশ করছিল কেন। ওদিকে অমন নিজের অফিসে বসেছিল। বড় জানলা দিয়ে শহরটা দেখা যাচ্ছিল, দূর থেকে সেই মলটাও দেখা যাচ্ছিল। তার পার্টনার কবির ভেতরে এলো। ভাই, আজকাল খুব শান্ত থাকো। অমন হাসল। শান্ত থাকাই হলো আসল শক্তি। কবির চেয়ারে বসল। সেই মেয়েটি তো ঋদ্ধিমাই ছিল, তাই না? অমন কিছু বলল না। কবির বলল, তুই চাইলে সেদিনই সবাইকে বলতে পারতিস। অমন জানলার দিকে তাকিয়ে বলল, যদি সেদিনই বলে দিতাম, তবে কাহিনীটা অসম্পূর্ণ থেকে যেত। কবির বুঝতে পারল অমন বড় কিছু ভাবছে। ঋদ্ধিমা সাহস সঞ্চয় করে অমনকে ফোন করল। ফোনের রিং বাজল। অমন ফোন ধরল। হ্যালো। ঋদ্ধিমার গলা ধরে এলো। আমি আপনার সাথে দেখা করতে চাই। কয়েক মুহূর্তের নীরবতা। কোন বিষয়? অমন জিজ্ঞেস করল। ক্ষমা চাওয়ার জন্য, ঋদ্ধিমা সরাসরি বলল। অমন দীর্ঘশ্বাস নিল। ঠিক আছে, কাল বিকেলে। পরদিন একটা ছোট ক্যাফেতে তাদের দেখা হলো। কোনো জাঁকজমক নেই, সাধারণ জায়গা। ঋদ্ধিমা আগে থেকেই বসেছিল। আজ সে কোনো কড়া মেকআপ করেনি, পোশাকও সাধারণ ছিল। অমন এলো। সাধারণ পোশাকেই কিন্তু সেই একই আত্মবিশ্বাস। ঋদ্ধিমা দাঁড়িয়ে পড়ল। আসার জন্য ধন্যবাদ। অমন বসল। বলুন। ঋদ্ধিমা মাথা নিচু করে বলল, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। না, অমন বলল, আপনি একজন মানুষকে তার যোগ্যতার গণ্ডিতে আটকে ফেলেছিলেন। ঋদ্ধিমা চুপ করে রইল। আমি অহংকারী ছিলাম। ঋদ্ধিমার গলা কাঁপতে লাগল। আর হয়তো এখনও আছি। অমন প্রথমবারের মতো তার দিকে ভালো করে তাকাল। ঋদ্ধিমার চোখে সত্যি অনুশোচনা ছিল। ক্ষমা শব্দ দিয়ে হয় না, উপলব্ধি দিয়ে হয়। অমন বলল। ঋদ্ধিমা নাড়ল। আমি বুঝতে চাই। অমন কফিতে একটা চুমুক দিয়ে বলতে শুরু করল, আমি জুতো পালিশ করতাম, কারণ আমি দেখতে চাইতাম মানুষ কাকে মানুষ মনে করে আর কাকে করে না। ঋদ্ধিমা স্তব্ধ হয়ে গেল। অমন বলতে লাগল, আমি শহরের বড় মল থেকে শুরু করে স্টেশন পর্যন্ত এটাই করেছি, এবং সব জায়গায় একই গল্প। ঋদ্ধিমার চোখে জল এলো। আপনি সব জেনে বুঝে করেছেন? অমন মাথা নাড়ল। হ্যাঁ। ঋদ্ধিমার নিজের কৃতকর্মের ওপর লজ্জা লাগছিল। ওদিকে শহরে আরও এক হুলস্থুল শুরু হয়েছিল। সেই মলের ভিডিওটা আবার ভাইরাল হতে শুরু করল। তবে এবার ক্যাপশন আলাদা ছিল। যাকে জুতো পালিশওয়ালা ভেবেছিলেন, তিনিই বেরোলেন কোটি কোটি টাকার মালিক। মানুষের চিন্তা বদলাতে শুরু করল। কেউ ক্ষমা চাইল, কেউ চুপ হয়ে গেল। ঋদ্ধিমা সব কিছু দেখল আর বুঝল, এটা শুধু তার একার কাহিনী নয়। সে এক সিদ্ধান্ত নিল,
পরের সপ্তাহে এক প্রেস কনফারেন্স রাখা হলো। সবাই ভাবল হয়তো কোনো নতুন চুক্তি হবে। ঋদ্ধিমা মঞ্চে এলো, মাইক ধরল। সে বলল, আজ আমি একটা ভুলের কথা বলতে চাই। আমি একজন মানুষকে তার পোশাক দিয়ে মেপেছিলাম আর নিজেকে খুব বড় ভেবেছিলাম। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে লাগল। আজ আমি ক্ষমা চাইছি আর এক প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার কোম্পানি এখন থেকে শুধু মুনাফা নয়, সম্মানও আয় করবে। অমন পেছনে বসে সব দেখছিল, তার মুখে হালকা হাসি ছিল। ঋদ্ধিমা মঞ্চ থেকে নেমে এসে অমনের পা ছুঁয়ে প্রণাম করল। পুরো হল স্তব্ধ হয়ে গেল। অমন তাকে তুলে ধরল। বাস, সে বলল, এবার এগিয়ে যাও। সেই দিনের পর শহরে কিছু একটা বদলালো। সবাই না হলেও কিছু মানুষ অবশ্যই বদলালো, আর হয়তো এটাই ছিল সবচেয়ে বড় জয়। প্রেস কনফারেন্সের পর ঋদ্ধিমার জীবন বাইরে থেকে যতটা শান্ত দেখাচ্ছিল, ভেতরে ততটাই উথালপাথাল চলছিল। হাততালি, প্রশংসা সবকিছু ছিল, কিন্তু সে যখন একা থাকত তখন তার সেই মলের কথা মনে পড়ত। সেই হাসি, সেই টাকা ছুঁড়ে মারা, আর সেই লোকটা যে রাগ না করে তার চোখে তাকিয়ে চলে গিয়েছিল। সে অনেকবার অমনকে ফোন করতে চেয়েছিল, কিন্তু প্রতিবারই থেমে যেত। তার ভয় লাগত, যদি এটাকে শুধু লোক দেখানো মনে হয়। ওদিকে অমন নিজের দুনিয়ায় ফিরে গিয়েছিল। কোনো প্রচার নেই, ইন্টারভিউ নেই। সে জানত যে চেঁচামেচি করলে পরিবর্তন আসে না। এক বিকেলে সে আবার সেই পুরনো এলাকায় পৌঁছাল। সেই চায়ের দোকান, সেই ভাঙা বেঞ্চ। রামদাস চাচা ওখানেই বসেছিলেন। অনেকদিন পর এলি, তিনি বললেন। অমন হাসল। কাজে আটকে গিয়েছিলাম। রামদাস তাকে মন দিয়ে দেখে বলল, তোর মুখ দেখে মনে হচ্ছে কাজ নয়, অন্য কিছু চলছে। অমন চুপ করে রইল। তারপর বলল, চাচা, যদি কারো চোখ খুলে যায় তবে কি তাকে ক্ষমা করে দেওয়া উচিত? রামদাস চায়ের চুমুক দিয়ে বললেন, ক্ষমা জরুরি নয় রে বাবা, বদলটাই জরুরি। অমন বুঝতে পারল। কয়েকদিন পর ঋদ্ধিমা কোনো সিকিউরিটি ছাড়া, ড্রাইভার ছাড়া সাধারণ পোশাকে সেই এলাকায় পৌঁছাল। মানুষ তাকে চিনতে পারল না, আর হয়তো এটাই সে চেয়েছিল। সে চায়ের দোকানের সামনে থামল। অমনকে দেখেই তার পা থেমে গেল। অমনও তাকে দেখল। কোনো অবাক হওয়ার ভাব নেই, যেন সে জানত ঋদ্ধিমা আসবে। ঋদ্ধিমা কাছে এসে বলল, আমি কি বসতে পারি? অমন মাথা নাড়ল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর ঋদ্ধিমা বলল, আপনি আমার জীবন বদলে দিয়েছেন। অমন হালকা হাসি দিয়ে বলল, আমি কিছু করিনি। না, ঋদ্ধিমা বলল, আপনি আয়না দেখিয়েছেন। তার গলায় এখন কোনো অহংকার ছিল না, শুধু সত্যি ছিল। সে বলল, আমি প্রথমবারের মতো বুঝেছি যে টাকা মানুষকে ওপরে তুলতে পারে, কিন্তু মনুষ্যত্ব নয়। অমন বলল, আর মনুষ্যত্ব ছাড়া ওপরে ওঠাও অর্থহীন। ঋদ্ধিমার চোখ ভিজে এলো। আমি কিছু করতে চাই, শুধু নিজের কোম্পানির জন্য নয়, সেই সব মানুষদের জন্য যাদের প্রতিদিন ছোট মনে করা হয়। অমন তার দিকে এক দীর্ঘ নজর দিল। যদি করতে চাও, সে বলল, তবে চেঁচামেচি করো না, কাজ করো। ঋদ্ধিমা মাথা নাড়ল। এরপর জিনিসগুলো ধীরে ধীরে বদলাল। ঋদ্ধিমার কোম্পানিতে নতুন নিয়ম এলো। সিকিউরিটি গার্ড, সাফাই কর্মী, ড্রাইভার, সবার জন্য সম্মান আর সমতা। কোনো আলাদা ক্যান্টিন নেই, আলাদা কোনো গলার স্বরও নেই। মানুষ প্রথমে অবাক হলেও পরে অভ্যস্ত হয়ে গেল। অমনও এক সিদ্ধান্ত নিল। সে নিজের ফার্মের সাথে এক ট্রাস্ট শুরু করল। নিজের নামে কিচ্ছু রাখল না, শুধু কাজ করল। জুতো পালিশওয়ালা, স্টেশনের কুলি, রাস্তার ধারের কর্মীদের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা। কোনো প্রচার নেই। একদিন সেই মলে, যেখান থেকে সব শুরু হয়েছিল, অমন আবার সেখানে গেল। এবার জুতো পালিশ করতে নয়, শুধু দেখতে। সেই জায়গায় এক নতুন বোর্ড লাগানো ছিল, এখানে কাজ করা প্রত্যেক ব্যক্তি সম্মানের অধিকারী। অমন দীর্ঘশ্বাস নিল। কিছু দূরে ঋদ্ধিমা দাঁড়িয়েছিল। সে অমনকে দেখল আর কাছে এলো। আপনি ঠিকই বলেছিলেন, সে বলল। সবাই বদলায় না, কিন্তু কিছু মানুষ বদলে গেলে অনেক পার্থক্য তৈরি হয়। অমন বলল, আর এই পার্থক্যটুকুই যথেষ্ট। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকল। চারপাশে মানুষ আসছিল, যাচ্ছিল। কেউ জানত না যে এটা সেই জায়গা যেখানে এক অপমান জন্ম নিয়েছিল, আর আজ সেখান থেকেই এক নতুন চিন্তা বেরিয়ে এসেছে। অমন বলল, আমি আর কখনো জুতো পালিশ করব না। ঋদ্ধিমা অবাক হয়ে বলল, কেন? অমন হাসল, কারণ এখন আমার আর দেখার দরকার নেই, এখন আমার ভরসা আছে। ঋদ্ধিমার চোখে স্বস্তি ছিল। সন্ধে নেমে আসছিল, শহরের আলো জ্বলতে শুরু করেছিল। অমন আর ঋদ্ধিমা আলাদা আলাদা দিকে চলে গেল। না কোনো বন্ধুত্বের প্রতিশ্রুতি, না কোনো সম্পর্ক, শুধু এক উপলব্ধি যে মানুষের দাম তার পোশাকে নয়, তার ব্যবহারে নির্ধারিত হয়।
আর কখনো কখনো এক জুতো পালিশওয়ালা পুরো শহরকে আয়না দেখিয়ে দেয়। কাহিনী এখানেই শেষ হয়, কিন্তু যদি আপনি এটাকে বুঝে থাকেন তবে হয়তো এই কাহিনী আপনার ভেতরে এবার শুরু হয়েছে।